উনি কিন্তু দূর থেকে বলছে। তখন সেই দিদা বলছে ঠিক আছে। দিদা হাঁটছে প্রায় গ্রামের পথ ধরে, সেই ঝড় বৃষ্টির রাতে জ্যোৎস্নার আলোয় অনেকটা পথ। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। আজকে কিন্তু দুটো ঘটনাই কিন্তু মারাত্মক। দুটো ঘটনা রয়েছে, সবাইকে বলবো মনোযোগ সহকারে পুরো ঘটনাটা শোনো। আশা করি তোমাদের আজকে বেশ ভয় লাগবে। সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। বেশি কথা বাড়াবো না, সোজা চলে যাবো। কিন্তু আজকে দুটো ঘটনা আছে। প্রথম ঘটনাটি আসে হচ্ছে আসাম থেকে, আর দ্বিতীয় ঘটনাটা আসে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। তাহলে চলো আজকে প্রথম ঘটনায় যাব। বেশি কথা বাড়াবো না, সবাই সাথে থাকো আর ঘটনাগুলো মনোযোগ সহকারে শোনো। খুব অদ্ভুত যেন দুটো ঘটনা, তোমাদেরকে বলবো ঘটনা দুটো খুব মনোযোগ সহকারে শোনো। প্রথম ঘটনাটা এক দিদাকে কেন্দ্র করে, আর দ্বিতীয় ঘটনাটা এক মুসলিম ভাই যে ঈদের দিন গো মাংস আনতে গিয়ে তার সাথে জিন চলে আসে। তাহলে দুটো ঘটনা আজকে পরপর শুনবো। প্রথম ঘটনাটা তোমাদেরকে বলি। প্রথম ঘটনাটা আমাদের আসাম থেকে এক দিদি ভাই পাঠান। বলেন আজ থেকে 42-45 বছর আগে এই ঘটনাটা ঘটে আমাদের পাড়াতে। আর তখন আমাদের পাড়াতে খুব কম সংখ্যক ওখানে লোক ছিল, আর সেই জায়গাটা পুরোটাই হচ্ছে একটা গ্রাম। এবার বলি, দিদা বলতে আমাদের দিদিভাই বলেন আমার কিন্তু নিজের দিদা না, দিদা বলতে পাড়ার দিদা। আমরা যেরকম পাড়ায় কাকিমা জেঠিমা ঠাকুমা ডাকি, সেরকমই দিদা বলে ডাকতাম। আর ওই দিদা অ্যাকচুয়ালিও ওই গ্রামে যখন কোনো বাচ্চা প্রসব হতো, ওই দিদা যেতেন সেই কাজটা করতে। তো দিদার সেই কাজটাই করার জন্য মানে গ্রাম থেকে, আশেপাশের অনেক গ্রাম থেকে এসে দিদাকে কিন্তু ডেকে নিয়ে যেত। কারোর বাড়িতে বাচ্চা হবে দিদাকে নিয়ে যেত। সেরকমভাবেই দিদা একদিন রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছেন। তখন প্রচণ্ড বাইরে মেঘ করেছে আর ঝোড়ো হাওয়া চলছে, আর টিনের বাড়ি শোঁ শোঁ করে একটা শব্দ হচ্ছে। দিদা একবার এপাশ একবার ওপাশ করছে, মানে হালকা জাস্ট চোখে ঘুমটা আসছে। এরকম সময় দিদার ঠিক বাড়ির বাইরে উঠোন থেকে কেউ একজন দিদাকে ডাকছে। তখন প্রায় রাত 12টা বেজে গেছে। এবার দিদা কিন্তু বাড়িতে একা থাকে না, ছেলে বৌমাও আছে, কিন্তু ছেলে বৌমা পাশের ঘরে রয়েছে। এবার দিদা ভাবছে আমাকে কে ডাকছে এত রাতে। এবার যেহেতু দিদা সেই কাজটাই করে, রাত ভিড় কোনো প্রয়োজন হলে আশেপাশের গ্রাম থেকে দিদাকে ডেকে নিয়ে যায়। তো দিদা তখন উঠে যখন দরজা খুলে উঠোনে বেরোয়, প্রচণ্ড ঝড় দিচ্ছে। তখন থেকে একজন সাদা কাপড় পরা, মাথায় ঘোমটা দেওয়া একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে উঠোনের একদম মাঝ বরাবর। তো দিদা তাকে তখন দেখে বলল, এত রাতের বেলা কি হয়েছে, কোথায় আবার কি হলো? তখন সেই যে ভদ্রমহিলা উনি তখন বলছেন যে আপনাকে যেতে হবে সাথে, আপনি চলুন না, আমার বৌমার মানে খুব খারাপ অবস্থা, বাচ্চা প্রসব করতে হবে, সময় হয়ে গেছে, খুব খারাপ অবস্থা, আপনি না গেলে হয়তো একটা বাজে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। দিদা তখন বলছে যে আমি তো যাব, কারণ দিদা ওই কাজটাই করতেন। উনি কিন্তু কোনো টাকা পয়সার বিনিময় না, ওনার ভালো লাগতো উনি করতেন। কারণ তখন ওই অনেক দূরে, মানে সেরকম ব্যবস্থা ভালো ছিল না, গাড়ি ঘোড়া সেরকম সুব্যবস্থা নেই যে কারোর ডেলিভারি হলে পারে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আর আমি যেটা বলছি প্রত্যন্ত গ্রাম কিন্তু আসামের যে ঘটনাটা বলছি। তখন দিদা বলল যে আপনি একটু দাঁড়ান, আমার ছেলে বৌমাকে আমি একবার বলে আসি, নালে ওরা যদি এসে কোনো কারণে ঘরে ঢুকে আমাকে না দেখতে পারলে চিন্তা করবে। তখন ওই ভদ্রমহিলা দিদাকে বলছে এত সময় নেই আমার কাছে, আপনি এই মুহূর্তে আমার সাথে চলুন, আপনার ছেলে বউকে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তখন দিদা বলছে ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আসছি। দিদা কোনো রকমের পায়ে একটা হাওয়াই চটি পরে যেরকম অবস্থায় ছিল ওরকমভাবে বাড়ি থেকে বেরোয়। বেরিয়ে উঠোন নিয়ে যখন আসে, তখন সে ভদ্রমহিলা প্রায় রাস্তায় হাঁটছে দিদার আগে। তখন দিদা বলছে আপনি একটু দাঁড়ান, আমি ঘরের দরজাটা আটকাইনি। তখন সে ভদ্রমহিলা বলছে এত দেরি করলে হবে না, আপনি তাড়াতাড়ি চলুন। তখন দিদা বলল যে ঠিক আছে, আবছানো রয়েছে তো, মানে কোনো তালা ঠালা দেয়নি। তো দিদা তার সাথে হাঁটছে। সে
ভদ্রমহিলা দিদাকে পেছনে ফেলে হন হন করে হেঁটে অনেক আগে আগে যাচ্ছে। দিদা পেছনে হাঁটছে তাড়াতাড়ি। এবার যেহেতু অনেক আকাশে ভারী মেঘ করেছে, ঝড় প্রায় উঠছে আবার বন্ধ হচ্ছে, ঝোড়ো হাওয়া চলছে, কিছু দেখতেও পাচ্ছে না। আর ওই সময় তো আলোর ব্যবস্থা নেই, পুরোটাই অন্ধকার ঘুটঘুট করছে। ওই অন্ধকারের মধ্যেই ওই জ্যোৎস্নার আলোতেই কিন্তু হাঁটছে, হাতে কোনো রকম টর্চ হ্যারোকিন কিছুই নেই, কিন্তু যে চাঁদের আলো, ওই পূর্ণিমার চাঁদের আলোতেই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। দিদা বলছে যে আমি তো আপনার সাথে যাচ্ছি, কিন্তু আপনি আমার সাথে সাথে চলুন। তখন বলছে না না, আপনি আসুন না, তাড়াতাড়ি করে যেতে হবে তো, একসাথে গেলে গল্প করে করে গেলে মানে অনেকটা সময় নষ্ট হবে, আমার হাতেও তো সময় নেই। আমার বৌমার যদি সময় মতো বাচ্চাটা প্রসব না হয়, তাহলে বৌমাও মারা যাবে, আর বৌমার সন্তানটাও পেটে মারা যাবে, আপনি তাড়াতাড়ি চলুন। উনি কিন্তু দূর থেকে বলছে। তখন সেই দিদা বলছে ঠিক আছে। দিদা হাঁটছে প্রায় গ্রামের পথ ধরে, সেই ঝড় বৃষ্টির রাতে জ্যোৎস্নার আলোয় অনেকটা পথ চলে আসে। আসার পর দিদা বলছে আর কত দূর, এত দূর চলে আসলাম, কই আপনি যেই পথ থেকে নিয়ে আসছেন চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল আর ফাঁকা মাঠ, বাড়ি ঘর তো দেখতে পাচ্ছি না, কোথায় বাড়ি? তখন সেই সাদা কাপড় পরা মহিলা দিদাকে বলছে আপনি চিন্তা করছেন কেন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে যাব, আর একটু, বেশি দূর না, বলে একটা নদীর কাছে নিয়ে যায়। দিদা তখন বলছে আরে আপনি নদীর কাছে নিয়ে আসলেন কেন, আরো কত দূর, নদী পার হতে হবে নাকি? তখন সে ভদ্রমহিলা বলছে আপনি নৌকায় উঠে পড়েন, ওপারে গেলেই মাঠের ওপরে আমাদের বাড়ি। তখন বলছে আবার এই রাতে ওপারে যাব? বলছে চলুন, আপনি তাড়াতাড়ি নৌকায় ওঠেন। তখন দিদা কি করবে, এতটা রাস্তা হেঁটে চলে এসছে গ্রামের পথ ধরে, আর পুরো মানে আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসবে। দিদা ভাবলো ঝাঁকগে, যদি আমার জন্য একটা বাচ্চা সূর্যের আলো দেখবে সকালবেলা, একটা নতুন প্রাণ খুঁজে পাবে। তো দিদা ওই বলে মনে মনে ভাবতে ভাবতে নৌকায় উঠে যায়। দিদা তখন কি বলবে, দিদা তখন নৌকায় উঠে বসে পড়ে। বসে দিদা তখন বলছে আচ্ছা এই নৌকাটা কে চালাবে? তখন সেই ভদ্রমহিলা বলছেন আপনি চিন্তা করবেন না, আপনি শক্ত করে নৌকাটা ধরে বসেন, ঝোড়ো হাওয়া দিচ্ছে তো, আর আমি নৌকা চালিয়ে নিয়ে যাব ওপারে। দিদা চুপ করে ওনার কথা মতো নৌকার উপর বসে আছে। উনি উঠে চলে যায় নৌকার সামনে, দিদার নৌকার পেছনে, একদম দুদিকে দুজন। নৌকা চালিয়ে উনি ওপারে নিয়ে যায়। ওপারে নিয়ে যাওয়ার পর অন্ধকার খুটখুট করছে, জঙ্গলে জঙ্গল। বলছে এখানে নামুন। দিদা নামে। তখন দিদা বলছে আর কত দূর যেতে হবে? তখন সে ভদ্রমহিলা বলছে এই তো সামনে একটা ফাঁকা মাঠ, ওর পাশেই আমাদের বাড়ি। দিদা ওখান থেকেও হাঁটছে তো হাঁটছেই, আর সেই মহিলা কিন্তু দিদার সাথে সাথে না, দিদার আগে আগে আগেই যাচ্ছে। তো যাই হোক, দিদা খুব মানে বিরক্ত হয়ে আর থাকতে না পেরে, সহ্য করতে না পেরে, তখন দিদা বলছে আরে আর কত দূর যাবেন, আপনি তো এই যাব এই যাব এই মাঠ করে কত দূর নিয়ে আসলেন, আর কোথায় বাড়ি? আমি তো কোনো বাড়িঘর দেখতেই পাচ্ছি না, চারপাশে মাঠ আর জঙ্গল। তখন উনি বলছে ওই তো সামনে দেখুন। তখন দেখছে যে হ্যাঁ, একটা আবছা আবছা ওই পূর্ণিমার আলোতে দেখা যাচ্ছে একটা বাড়ি মতো, বেড়া টিনের একটা বাড়ি, ছোট্ট মতো। তখন দিদা ভাবলো যাক, তাহলে বাড়িটা পাওয়া গেল, কি জানি, দেখি কত দূর কি করতে পারি। তখন সে ভদ্রমহিলা দিদাকে বলছে যে একটু তাড়াতাড়ি করবেন, হ্যাঁ আমার বৌমার খুব অবস্থা খারাপ, তাড়াতাড়ি চলুন। তখন দিদা বলছে যখন সামনে যায়, ওই মাঠে যখন যায়, মানে মাঠের একদম উপরে বাড়িটা, মাঠে যখন যায় তখন না প্রচণ্ড মানে বিদ্যুৎ চমকাতে শুরু করে প্রচণ্ড। আর ওই বিদ্যুৎ চমকাচ্ছে যে আলোটা, ওতে দিদা লক্ষ্য করে ওই বাড়িটাকে ঘিরে অসংখ্য মানুষ বসে রয়েছে, সব পুরুষ মানুষ, কোনো একটা মহিলা নেই। তখন দিদা ওই বাড়িটার কাছে গিয়ে বলে আপনারা যারা আছেন এখান থেকে সরে যান, আমি ঘরে যাব, গিয়ে আমি দেখছি কতদিন কি করা যায়। দিদা একটি পুত্র সন্তান নিয়ে আসে, এসে বলে আপনাদের বৌমার পুত্র সন্তান হয়েছে, একটি ছেলে হয়েছে।
তারা খুব আনন্দ মুখর হয়ে ওখানে আনন্দ করে সবাই গান করছে, সবাই একে অপরের সাথে কোলাহল করছে। দিদার দেখে সেটা খুব ভালো লাগে, কারণ দিদা সেই জিনিসটা দেখার জন্যই এত দূর থেকে এসছে, একটা প্ল্যান সৃষ্টি হলো। আচ্ছা, এইবার ঘটনাটা এইবার শোনো। দিদা যখন বাচ্চাটা ওদের দিয়ে দেয়, দেওয়ার পর দিদা বলছে এবার আমি বাড়ি যাব। তখন সেই ভদ্রমহিলা, সাদা কাপড় মোড়ানো যিনি নিয়ে গেছেন, উনি তখন বলছে যে না, আপনি যেরকম দায়িত্ব করে আপনাকে নিয়ে এসছি, আমি কিন্তু দায়িত্ব করে বাড়ি পর্যন্ত দিয়ে আসবো। তখন দিদা বলছে যে আমি চলে যাব, যেতে হবে না। তখন বলছে না না, এখন মাঝ রাত্রি আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। যখন দিদা বাচ্চাটা প্রসব করাচ্ছিল তখনই হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসে। এই বৃষ্টির মধ্যে আপনি একা একা যাবেন, আমি আপনাকে দিয়ে আসছি। তখন দিদা বলল ঠিক আছে। এবার দিদা ওই রাতের বেলা ওরকম দেখে দিদা ভাবছে সত্যি একা একা যাব, কেউ দিয়ে আসলেই ভালো হয়। ঠিক আছে, দিদা মনে মনে ভাবছে। এরকম সময় যে বিদ্যুৎ চমকাচ্ছে, তখন ওই চিরিক চিরিক করে বিদ্যুতের আলোতে দিদা লক্ষ্য করলো যেখানে বাড়িটা রয়েছে, অ্যাকচুয়ালি ওই বাড়িটা হচ্ছে একটা শ্মশান ভূমির ওপর, চারপাশে শ্মশান, আর শ্মশানের ওপরে ওই বাড়িটা অবস্থিত। দিদা যখন এই জিনিসটা বুঝতে পারে, কারণ দিদা কখনোই নদী পার করে এই দিকে আসেনি, দিদা যখন দেখতে পারে তখন দিদা ভাবলো যে শ্মশানের মধ্যে বাড়ি, এখানে বাচ্চা প্রসব করালাম, কারা থাকে এখানে? দিদা মনে মনে ভাবছে। দিদা কোনোদিন ওই দিকে আসেনি। দিদা বলছে এখানে এরা থাকে। যাই হোক, তখন দিদা বলছে আমার শরীরটা ভালো লাগছে না, বৃষ্টি তো খুব হচ্ছে, আমি বাড়ি ফিরবো, আমাকে বাড়ি দিয়ে আসুন। তখন সে ভদ্রমহিলা বলছেন আপনি তো বাড়ি যাবেন, কিন্তু আপনি যে এত বড় উপকার করলেন, আমার যে নাতি হলো, তার জন্য আপনাকে তো কিছু নিতে হবে। তখন দিদা বলছে আমার কিছু লাগবে না, আমি কারোর কাছ দিয়ে কিছু নিই না, এটা আমার ভালো লাগে, আমি সাহায্য করি। তখন সে ভদ্রমহিলা বলছে না, আপনি যদি কিছু না নেন, আপনাকে তাহলে কিন্তু আমি ছাড়বো না, কিছু তো নিতেই হবে, আপনি আঁচলটা পাতেন, আপনাকে আমি কিছু দিতে চাই। তখন দিদা না না করতে করতে এক প্রকার বুঝতেই পারছে যে না, কিছু নিলে আমি বাড়ি যেতে পারবো না, আরও দেরি হবে কথা বলতে বলতে। তখন দিদা তার শাড়ির আঁচলটা পাতে। যখন শাড়ির আঁচলটা পাতে, তারা তখন দিদাকে খাবার জন্য কিছু জিনিস ওই আঁচলে দেয়। দিদা যখন আঁচলটা খুলে দেখছে, ওই বিদ্যুৎ চমকাচ্ছে ওর আলোতে, দেখে আঁচলের মধ্যে অসংখ্য পোকা, সব পোকা মাকড় দিদাকে দিয়েছে। দিদা তখন সাথে সাথে কোল থেকে ফেলে দিয়ে বলছে এগুলো কি দিয়েছেন, এই পোকা মাকড় কে খাবে? তখন উনি বলছে আমরা তো পোকা মাকড়ই খাই। তো দিদা ভয়তে তখন আর কিছু বলেনি, আর ফেলে দিয়েছে অন্ধকারে, তারা দেখেনি। দিদা শাড়িটাকে ওরকম করে ধরে রেখেছে, যেন মনে হচ্ছে যে দিদার হাতে পুটলাটা রয়েছে। তখন দিদা বলছে ভয়তে যে আমাকে দিয়ে আসেন। তখন সেই ভদ্রমহিলা বলছে ঠিক আছে চলুন। সেই ভদ্রমহিলা দিদাকে যেরকমভাবে নিয়ে যায় নদী পার করে, সেরকমভাবে বাড়ির একদম উঠোন পর্যন্ত ছেড়ে দিয়ে উনি মিশে যায় হাওয়ায়, উনি আর ওখানে নেই। দিদা কিন্তু পেছন ঘুরে যখন দেখে যে দিদা নেই, তখন দিদা খুব জোরে ওখানে চিৎকার পেরে অজ্ঞান হয়ে যায়। দিদাকে সকালবেলা যখন সবাই ডাকাডাকি করে, দিদা বৃষ্টিতে ভিজেছে, দিদার ছেলে বৌমা বলছে তুমি বাইরে এত চিৎকার পেরে পড়ে গেলে কেন, তোমার রাতের বেলা তো তুমি পড়ে পুরো ভিজছিলে, আমি তোমাকে দেখে তোমার ছেলে আমরা ভিতরে নিয়ে আসলাম, কি হয়েছে? তখন দিদা সবাইকে বলে যে দিদার সাথে রাতের বেলা কি হয়েছে। তাহলে দর্শক বন্ধু, তোমরা কি বলবে, আদৌ কি ওটা কোনো মানুষ ছিল? তবে দিদা কিন্তু বলেছে যে ওইখানে কোনো ওটা মানুষ ছিল না, যেই বাচ্চাটা প্রসব করেছে, নয় দিদা বলেছে কোনো জিনের বাচ্চা, না হলে কোনো ভূতের বাচ্চা। হ্যাঁ, হতে পারে, কারণ দিদা বলেছে যে ওখানে যারা ছিল একটা মহিলা ছিল না, সব পুরুষ মানুষ, পুরো একদম ওই বাড়িটা শ্মশানের উপর বাড়িটা ঘিরে তারা বসে রয়েছে। পরে কিন্তু তাদের আর কোনো হদিশ পাওয়া যায়নি। তাহলে তোমরা কমেন্টসে জানিও, আমাদের আসামের দিদিভাই যে ঘটনাটা পাঠিয়েছিলেন
উনি বলেছিলেন এই ঘটনাটা একদম সত্য ঘটনা, এই ঘটনাটা কোনো বানানো ঘটনা না, কোনো বানানো গল্প না, এই ঘটনাটা আমার মা মানে যে দিদিভাই পাঠিয়েছেন তার মা এই ঘটনাটা বলেছেন সেই পাড়ার দিদার সাথে কি ঘটেছে। তাহলে দর্শক বন্ধু কিরম লাগলো জানিও। আর আমি জানতে চাওয়ায় ওই দিদার কথা যে দিদা আজও কি বেঁচে আছেন, বলল না, দিদা প্রায় 20 থেকে 22 বছর আগে মারা গেছেন, দিদা এই পৃথিবীতে এখন আর নেই। তো চলো দর্শক বন্ধুরা, এবার আমরা সোজাসুজি চলে যাব হচ্ছে আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে এক ভাই ঘটনাটা পাঠায়। ভাই বলে দিদি ভাই, আমাদের ঈদের সময় প্রত্যেক বছর আমি মাংস আনতে যাই, গো মাংস। এবার ঘটনাটা ঘটে আমার বাড়িতে, আমার বড় দাদা আছে, আমার বাবা আছে, কিন্তু অনেকটা দূর, আমাদের গ্রামের বাড়ি থেকে অনেকটা দূরের রাস্তা যেখানে গো মাংস বিক্রি হয়, আমি ওখানে আনতে যাই। এবার প্রত্যেকবারের মতো আমি এইবারেও যাই, এটা হচ্ছে 2023-এর ঘটনা বলছি। বলে দিদি ভাই আমি নিয়ে আসছি অনেকটা মাংস, বেশ কিলো খানিক মাংস রয়েছে, 2.5 থেকে 3 কিলো মাংস নিয়ে আমি বাড়ি থেকে আসছি। হঠাৎ করে আমাকে একজন ডাকি, আমি সাইকেল চালিয়ে চালিয়ে আসছি, তখন ওই আনুমানিক 10:30 11টা বাজে, আমাকে ডাকি, আমাকে বললো কি রে তুই কোথায় গেছিলিস মাংস আনতে? তখন আমি সাইকেলটা থামিয়ে পেছনে ঘুরে আমি বললাম হ্যাঁ মাংস আনতে। তুই কোথায় যাচ্ছিস? আমার পাড়ারই একটা বন্ধু। তখন বলল আহারে তোর সাথে আগে দেখা হলে ভালো হতো, আমিও তো আনতে যাচ্ছি, তুই কি একটু দাঁড়াবি? আমি তখন বললাম না না আমি দাঁড়াবো না, দেরি হয়ে গেছে, এমনিতেই অনেক লাইন পড়েছিল বুঝেছিস, তুই নিয়ে আয় আমি যাই। তো ও আমাদের যে ভাই যার সাথে কথা বলে ওর কাছে কিন্তু সাইকেল নেই, ও এমনি দাঁড়িয়ে ছিল খালি। আর আমাদের যে ভাই মাংস আনতে গেছিল তার কাছে কিন্তু সাইকেল ছিল। তো সেই ভাই আবার সাইকেল চালিয়ে চালিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর যখন তার মাকে গো মাংসগুলো দেয়, তার মা বলছে হ্যাঁ এত দেরি করে আসলি, কখন গেছিস? বলছে মা আজকে তো ঈদ, আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, লাইন দিয়ে তারপর মাংস নিয়ে আসলাম, আর সময় তো লাগবেই। তখন ভাইয়ের যে বাবা সে বলল যে ঠিক আছে তুমি তাড়াতাড়ি গিয়ে রান্না করো, অনেক দেরি হয়ে গেছে, রান্না করবে। তো বড় দাদা যে ছিল, আমাদের ভাই বলে দিদি ভাই আমার যে বড় দাদা, সে দাদা বলল মা একটু ঝাল বেশি করে দিও। এবার মা রান্নাঘরে নিয়ে চলে যায়, আমি বসে আছি সোফায়, আর ফ্যানটা হাই স্পিডে চালানো রয়েছে, প্রচণ্ড গরম লাগছে। হঠাৎ করে আমার মা রান্নাঘর দিয়ে চিৎকার বেড়ে উঠল। তখন আমি আমার দাদা দুজনেই ছুটে যাই। আমার বাবা বলল আবার কি হলো, চিৎকার পাচ্ছো কেন গো? তখন আমি যেতে যেতে আমার মা আমাকে খুব মুখ ঝামটানি দিয়ে বলল হ্যাঁ এতক্ষণ লাইন দিয়ে পচা মাংস এনেছিস, কি মাংস নিয়ে এসছিস? আমি বললাম পচা মাংস? আমার চোখের সামনে কেটে দিল পচা মাংস, কই? যখন আমি দেখি মা রান্নাঘরে মাংসটা বাটিতে ঢেলেছে ধোবে, দেখছি পুরো মাংসটা না কালো হয়ে গেছে, আর যে মাংসর মধ্যে একটুও কোনো রক্ত লেগে নেই। আর আমি যে মাংসটা কাটিয়ে নিয়ে আসলাম একদম তরতাজা ফ্রেশ মাংস, মাংসটার মধ্যে বেশ রক্ত ছিল, কিন্তু মাংসটা না পুরো শুকনো, কোনো রক্ত নেই, আর পুরো কালো। আমি তখন বললাম এইটা কি করে হলো, এটা কি করে সম্ভব? আমি নিয়ে আসলাম কাটিয়ে, ওখানে আরো লোক লাইন দিয়ে নিচ্ছে, মাংসটা এরকম কি করে হলো? মানে আমার তখন না মাথা কোনো কাজ করছে না। আর সকাল থেকে লাইন দিয়েছি, সকাল থেকে লাইন দিয়ে 4-5 ঘন্টা দাঁড়িয়ে আমি ওই গো মাংস নিয়ে আসলাম বাড়িতে, এত দেরি হয়ে গেছে, আর সেখানে গিয়ে পুরো মাংস কালো। তখন মা বলছে যা এই মাংস ফেলে দিয়ে আয়, যা পুকুরের ওপারে ফেলে দিয়ে আয়, এ মাংস কে রান্না করবে, কে খাবে? হ্যাঁ তুই পচা মাংস নিয়ে এসছিস, তোকে দেখিয়েছে এক, দিয়ে দিয়েছে আর এক, কি বলবো? এবার আমাদের ভাই বলে দিদি ভাই বাড়িতে একটা খুব বাজে ব্যাপার হলো, সেদিনকে আমাদের প্রতি কটা গ্রামের বাড়িতে সব বাড়িতেই গো মাংস রান্না হচ্ছে, আর আমাদের পুরো পাড়াটাই হচ্ছে মুসলিম পাড়া। এবার যেতুনিক মাংসটা খারাপ হয়ে গেছে, এবার খারাপটা কি করে হলো আমি নিজেও জানি না। আমার মা খুব রাগারাগি করতে বাবা নিয়ে গিয়ে মানে ফেলে দিয়ে আসলো, ছুঁড়ে ওপারে জঙ্গলে
ফেলে দেয়। আমি দেখে আমার তো খুব খারাপ লাগছে। আমাকে বাবা বলল, এই মাংসর টাকা কালকের মধ্যে সকালে তুই আমাকে দিবি, আজকে দেখি কি করা যায়। যাই হোক, তারপর সেই রান্না করা মাংস কেউ একজন আমাদের গ্রামে দিয়ে যায়। তারপর আমরা সেটা খাই সেদিনকে। এইবার সন্ধ্যে থেকে শুরু হলো কিছু অদ্ভুত জিনিস। আমি ঘুম থেকে উঠি, তখন প্রায় 6:30 থেকে 6:45 বাজে। খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়ি। এবার উঠে আমি সোফায় বসে আছি। আর আমাদের বাড়িতে প্রায়শই ওই সন্ধ্যের দিকে পুরো ঘরের লাইটগুলো অফ করে রাখে। মা রান্নাঘরে কাজ করে, ওই রান্নাঘরে শুধু লাইটটা অন থাকে। আমি সেরকম প্রত্যেক দিন সোফার মধ্যে উঠে বসে থাকি, কোনো সময় টিভি চলে, কোনো সময় এমনি বসে থাকি ফোন ঘাঁটি। তো সেরকমই আমি সেদিন সোফাতে বসে আছি আর ফোনটাকে নিয়ে দেখছি বন্ধুরা সব ফটো পাঠিয়েছে, ঘুরতে গেছে, এগুলো শেয়ার করেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু এই মাংস আনার চক্করে আমার যাওয়া হয়নি। তো আমি সেগুলো দেখছি, ওদের সাথে মেসেজে কথা বলছি। হঠাৎ করে কেউ নেই, কেউ নেই। দাদা আমার চলে গেছে বাইরে, বাবা চলে গেছে পাশের চায়ের দোকানে। প্রত্যেকদিন বাবা চায়, এটা বাবার নিয়ম, কারণ বিকেল হলেই বাড়িতে চা খেয়ে বাবা বাইরের দোকানে চা খেতে যাবে, ঠিক আছে। আবার খেয়ে এসে মাকে বললো চা করতে। এইবার আমি বসে রয়েছি মা কিচেনে, হঠাৎ করে আমার পাশে সোফায় পুরো কেউ একজন ধাপ করে সোফার মতো বসলো। আমি ফোন ঘাঁটছি, তো আমার কিন্তু অতটা শান নেই। আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি অনেকক্ষণ পর আমি ভাবলাম আমার পাশে কে বসলো। আমি তাকিয়ে দেখলাম, আরে সোফায় তো কেউ নেই, কিন্তু পাশে বসেছে। তো আমি ভাবলাম ধুর, ও আমার মনের ভুল বলে আমি আবার ফোন ঘাঁটছি। এবার আমার মা আমাকে রান্নাঘর থেকে বলছে, এই চা খাবি? আমি তখন মাকে বললাম যে না, আমি চা খাবো না। মাকে বললাম, বলার পর আমি আবার ফোন ঘাঁটছি, ঠিক আছে, নিজের মতো নিজে ফোন ঘাঁটছি। হঠাৎ করে আমার মা, জানি না চা খাবো না বলেছি, তারপরেও জানি না মায়ের জন্য কি আমার জন্য, মা চা নিয়ে প্লেটে করে 1 কাপ চা নিয়ে আমার দিকে আসছে। হঠাৎ করে মা বলছে, কে রে তোর পাশে? আমি বলছি কে আমার পাশে? আমি যখন পেছনে ঘুরে তাকাই, মানে সোফায়, আমি দেখছি কিছু নেই। আর মা ওখান থেকে দাঁড়িয়ে বলছে, তোর পাশে ওটা কে বসে? বাবু তুই লাইটটা অন কর। আমি বলছি লাইট অন করবো? লাইটটা তোমার সামনে। এবার আমার তো ভয় লাগছে, আমি তো সোফা থেকে সরে যাচ্ছি, আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমার মা সোজাসুজি দাঁড়িয়ে কিচেন থেকে দেখতে পাচ্ছে আমার পাশে কেউ বসে রয়েছে। মা এতটা ভয় পেয়ে যায়, মা যে হাতের সামনে সুইচ বোর্ডটা রয়েছে, মা আর সুইচটা দিতে পারছে না। আর আমারও এরকম ভয় লাগছে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। মা তো আমার সাথে ইয়ার্কি করছে না, মা তো নিশ্চয়ই কিছু দেখতে পাচ্ছে। কোনো রকমে আমি উঠে মায়ের কাছে চলে যাই অনেকক্ষণ পর, মানে ওই ভয়তে তখন কাতরাচ্ছি। যেতে আমি গিয়ে লাইটটা অন করতে আমি দেখলাম সোফায় কিচ্ছু নেই, কিন্তু আর আমি বসেও দেখছিলাম কিছু নেই, কিন্তু আমি কাউকে বসার অনুভূতি পেয়েছি। তখন আমার মা বলল যে তোর পাশে ওটা কে বসেছিল রে? আমি বললাম কোথায় মা, তুমি তো দেখলে ঘরের লাইট অন করলাম, কই কেউ তো নেই। তখন আমার মা বলছে তোর পাশে একটা কালো মতো কেউ বসেছিল, আমি না দেখতে পারিনি, ঠিক গলাটা না এরকম ঘেঁটিটা নাবিয়েছিল। আমি বললাম মা তুমি কি বলছো, ভয় লাগছে মা। যাই হোক, তখনের মতো মায়ের সাথে আমার কথা হলো এইসব বিষয় নিয়ে। তারপরে দাদা বাবা দুজনেই একে একে আগে পরে করে ঢুকলো। তো রাতের বেলা দেখলাম আমার বাবা আবার গোমাংস নিয়ে এসছে, কারণ ওইটা তো দুপুরবেলা খারাপ হয়ে যায়। তারপরে গ্রামের এক বাড়ি থেকে দিয়ে যায়। তারপরে আমাদের ওখানে এরকম দোয়া থোয়া হয় ঈদের সময়, মা নানা রকম ঈদের রান্না বান্না করেছে। এবার বাবা দেখি গোমাংস এনেছে। তা মা বললো কি দরকার ছিল আবার নিয়ে আসার? তো বললো তোমার ছেলে তো কিছু করতে পারে না, খারাপ মাংস দিয়েছে, এইটা রাতে রান্না করো। কিলোখানিক নিয়ে এসছে বাবা। তো মা বললো ঠিক আছে আমি করছি পরে, তুমি ওটা রান্নাঘরে রেখে এসো। রান্নাঘরে রেখে এসো, আচ্ছা এই হচ্ছে রেখে এসো। এবার ঘটনাটা শোনো। বলে 4 জনে, ঠিক আছে, আমাদের ভাই, তার দাদা, বাবা, মা সবাই সোফায় বসে বেশ আনন্দ করে নানা রকম পরবের রান্না হয়েছে সেগুলো নিজেরা খাচ্ছে। তারপরে কিছু লোকজন আসে পাড়ার, তাদেরকেও দেয়, তারাও নিয়ে এসছে। এই সব যেটা হয় আর কি, আলাপ পরিচয় আনন্দ হচ্ছে। হওয়ার পর রাত যখন 11টা বাজে, তখন আমাদের ভাই বলে, আমার বাবা তখন মাকে বলছে যে যাও রান্না করো, কখন শোবো, রাত হচ্ছে 11টা বাজে, সবাই এসেছিল গ্রামে।
তো সবাই তখন চলে যায়। আর আমার মা তখন আবার রান্না করতে গিয়ে দেখে সকালে যেরকম সেম তখনও সেম, কোনো রক্ত রক্ত নেই, মাংসর মধ্যে কোনো রক্ত নেই, আর পুরো মাংস শুকনো, আর পুরো মাংস কালো হয়ে গেছে, মাংসর মধ্যে কোনো রক্ত নেই। তখন আমার মা বাবাকে বলছে, এ কি গো, কি ব্যাপার, বাবু নিয়ে আসলো সকালে এক অবস্থা, তুমি নিয়ে আসলে। তখন আমার বাবা বলছে, এটা তো ঠিক সুবিধের না, কি ব্যাপার হচ্ছে। তারপর সকালবেলা সেদিনের মতো আর কোনো রকম কিছু হয়নি, ওই যা খেয়েছিল সবাই এনেছিল ওগুলোকে শুয়ে পড়ে। আমাদের ভাই বলে সকালবেলা আমার বাবা আমার সাইকেল নিয়ে উঠেই আমাদের ওখানে মাজারে যায় সকালবেলা। আমার বাবার সাথে সবার ওখানে খুব ভালো একটা পরিচয় আছে। তো মাজারে গিয়ে পুরো ঘটনাটা মাজারে একজনকে বলে, মল্লি সাহেবকে। তো সে তখন জানায় যে এই যে তুমি ঘটনাটা বলছো, এই ঘটনাটার মধ্যে ভালো কোনো রকম বার্তা আমি পাচ্ছি না। হতে পারে তোমার ছেলে যখন মাংস আনছিল, কারণ তোমার ছেলের মাংস থেকে যখন শুরু হয়েছে তখন তোমার ছেলের পেছনে কেউ চলে আসে, সেই এই জিনিসটা করছে। আর তখন আমার বাবা বলে যে সন্ধেবেলা আমার সাথে কি ঘটেছিল, কারণ আমি মাকে বলেছিলাম, মা বাবুকে বলেছে, তারপরে দাদাকেও বলেছে। তখন সে মল্লি সাহেব বলল যে তুমি যাও, আমি তোমার বাড়ি দুপুরবেলা আসছি। তখন বলল আজ্ঞে, বলে বাবা চলে আসে, এসে বাড়িতে জানিয়ে দেয়। ঠিক দুপুরবেলা 3টে নাগাদ ওই মল্লি সাহেব আসে আরও দুজনকে সাথে করে নিয়ে। তখন ওনারা এসে বাড়ির চারপাশে ওই 3জন ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে মল্লি সাহেব বাবাকে জানায় বাইরে নিয়ে গিয়ে যে তোমার বাড়িতে একটা না, দুটো না, 3টে জিন আছে। তখন আমার বাবা বলছে জিন আছে মানে? বলছে হ্যাঁ, তোমার ছেলের সাথে এসছে ওই 3টে জিন। তখন বলছে কি করব? বলছে চিন্তা করো না, ওরা আজকের দিনটা থাক, বুঝতে দেবে না, ভয় পাবে না, কালকে সকালে আমি এসে ওদেরকে বন্দি করে নিয়ে যাব। তো তখন আমার বাবা বলছে না জেনেছিলাম ঠিক ছিল, কিন্তু আজকে রাতটা আমি কাটাবো কি করে, 3টে জিন বাড়িতে, যদি কোনো সর্বনাশ ঘটে যায়। বলছি কিছু হবে না, ভয় পাবে না, আর তোমরা যে জেনে গেছো তোমার বাড়িতে 3টে জিন আছে, সেটা যেন ওরা না জানতে পারে। যাই হোক, এইবার ঘটনাটা ঘটলো কিরকম দেখো। সন্ধেবেলা আমাদের ভাই যে ঘটনাটা বলে, বলে দিদি ভাই সন্ধেবেলা আমি বেরোই, কারণ আগের দিনকে তো বেরোয়নি, ঈদ ছিল। পরের দিনকে বন্ধুরা যারা যারা ঘুরতে গেছে ফোনে আমাকে ফটো পাঠিয়েছে, ওরা বললো আয়, তুই যেহেতু ঘুরতে যাসনি তোকে পাঠিয়ে দেবো। আমি আমাদের পাড়ায় একটা ক্লাব ঘর আছে, ওখানে যাই। ওখানে যেতে ওরা একে একে 8খানা বন্ধু আমার, ওরা আসে, খুব ভালো বন্ধু। তো ওরা আমাকে তখন বলছে যে কিরে, বাড়িতে কালকে কি কি করলি, আর কাকিমা কি কি রান্না করেছিল। তো আমি বললাম, বলতে বলতে তখন আমি ওই যে কালকে কি ঘটনা ঘটেছে, গো মাংস আনা থেকে খাওয়া হয়নি, সব কিছু আমি ওদেরকে বলি। তখন ওরা বলল যে দেখ, তোর বাড়িতে নিশ্চয়ই ভূত প্রেতের কোনো বাস হয়েছে, ওরা নিশ্চয়ই তোর বাড়িতে আছে। তখন আমি বললাম তোর ওইসব ফালতু কথা, কিছু একটা নিশ্চয় হয়েছে, তো মাংসটা ভালো ছিল না, নাহলে হয়তো বাড়িতে মা জলে ধুয়েছে, জলে কিছু ব্যাপার হয়েছে। মানে আমি জাস্ট এরকম ওদের সাথে কথা বলছি। বলতে বলতে আমাদের ওখানে একটা বাপ্পা বলে বন্ধু আছে, ও আসলে হাইটে খুব শর্ট, আর ওকে আমরা ওই নাটা নাটা করে সবাই খুব রাগাই। দেখছি ওই নাটা আসছে, মানে বাপ্পা। তখন আমি বললাম এ বাপ্পা, তোর তো গার্লফ্রেন্ড জুটবে না ভাই, কালকে কাকে নিয়ে ঘুরতে গেছিলিস বল, কোন বৌদিকে নিয়ে? ও তখন বলছে জুতো দিয়ে মারবো, মানে ওকে এরকম করি আর ও খুব রেগে যায়। তখন ও এসে দাঁড়ায়, তখন আমি বললাম কি এ বাপ্পা চা খাবি? বলছে খাওয়া। এইবার আমরা বন্ধুরা ওই সব সময় ওরকম করি, যেটা একটা ফ্রেন্ড সার্কেলের মতো হয়। আমাদের ভাই বলে যখন ওকে চাটা দিই, ও চা খাচ্ছে, তো আমি তখন বললাম চল সবাই খাই। তো চায়ের পয়সাটা আমিই দিই, আর রোল ঠোল খাই, সেগুলো ওরা খাওয়ায়, সবাই মিলে ভাগ করি। তা আমি বললাম তোরা যখন খাওয়াচ্ছিস, আমিও তো ঘুরতে গেলে কিছু খাওয়াতাম, যেতে পারিনি, তো আমি সবাইকে চা খাওয়াবো। মানে আমাকে নিয়ে 9জন, আমরা 9জনের, আমি টাকা দিই, আর ওরা রোল চাউমিন সব ভাগ ভগড়া করে ওরা 9জন দেয়। এইবার বাপ্পা তখন বলছে এই জানিস ওই পাড়ার গোলাম আছে না, গোলাম, ও তো মারা গেছে।
আমি বললাম কোন গোলাম রে? বলছে কেন জানিস না ওই যে রোগা করে গোলাম, ওদের যে কাঠের কারখানা রয়েছে, কাঠের জিনিস তৈরি হয়। আমি বললাম কবে মারা গেছে? বলছে কেন গোলাম মারা গেছে আজকে 3 দিন হচ্ছে। বাবা ওর বাড়িতে কত বড় করে ঈদ ওরা পালন করে, মারা গেছে কি অবস্থা রে, সত্যি ওদের বাড়ির কাছ থেকেই তো আসলাম। আমি বলছি কি বলছিস, গোলাম 3 দিন আগে মারা গেছে? কালকে তো গোলামের সাথে আমার দেখা হলো। এবার আর যারা বন্ধুরা রয়েছে ওরা ভাবছে আমি ফাসলামি করছি। ওরা বলছে এই তোর ওই ফাসলামি করাটা বন্ধ কর, একটা বন্ধু আমাদের কমে গেল, হ্যাঁ মারা গেছে, তুই ফাসলামি করছিস? আমি বলছি কি বলছিস, আমি কেন তোদের সাথে ফাসলামি করবো? যখন আমি কালকে গোমাংস নিয়ে আসছি ওর সাথে দেখা হলো তো 10টা 10:30টার সময় সকালবেলা, পুরো ফাঁকা রাস্তা, রোদ খাকা করছে, ও হেঁটে হেঁটে যাচ্ছে, ও তো আমাকে পেছন দিয়ে ডাকলো, আমি তো দেখিনি। আর তখন ও আমাকে বললো যে তুই আসবি বললে একসাথে সাইকেলে করে আসতাম, এখন আবার গিয়ে লাইন দিয়ে কখন বাড়ি যাব। আমি বললাম না না দেরি হয়ে গেছে, আমি তো সকাল 4টের সময় লাইন দিয়েছিলাম, আমার তো দেরি হয়ে গেছে। কিন্তু আমার তো ওর সাথে দেখা হলো, তাহলে গোলামের রূপে ওটা কে ছিল? তখন বলছে না না তুই ভুল কথা বলছিস, তুই নেশা টেশা করেছিলিস নাকি? বন্ধুরা তো বিশ্বাস করছে না। এবার আমি বলছি আমি তো গোলামকে দেখেছি। আমি সাথে সাথে ওখান থেকে কোনো রকমে কথাবার্তা বলে ওই সময়টা বন্ধুদের সাথে থেকে তাড়াতাড়ি বাড়ি যাই। গিয়ে আমি বাবাকে বলি, আমার বাবা কথাটা হাওয়ায় উড়িয়ে দিল। এবার বাবার বিষয়টা তো আমি জানি না যে কি বিষয়। আর এই যে ঘটনাটা ঘরের যে বললাম 3টে জিন আছে, বাবাকে ওই মল্লি সাহেব বলেছে, ওটা তো বাবা পরে বলেছে, তখন আমি তো জানি না। এবার বাবা যেহেতু সেই দিনটা চুপচাপ থাকতে হবে, বাবাকে বলতে না বাবা হেসে উড়িয়ে দিল। বাবা বললো কোথায় যে থাকিস, আর গোলাম তো মারা গেছে 3 দিন হচ্ছে জানিস না? তখন আমি বললাম এই বাবা, মানে আমি কাউকে কিছু বোঝাতেই পারছি না। আমার তো গোলামের সাথে কালকে দেখা হয়েছে, কিন্তু গোলাম তো ওদের কাঠের ফ্যাক্টরিতেই ও, মানে ওই কাঠ, প্রচণ্ড কাঠ সাজানো থাকে তো, ওই কাঠ পাড়ছিল উপর দিয়ে, পা স্লিপ করে পড়ে মাথায় লাগে, ওখানেই মারা যায়। যাই হোক, খুব মাথার মধ্যে প্রেশার পড়লো যে আমার কথা কেউ বিশ্বাসই করছে না, কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে। তো আবার বাবা আমাকে রাতের বেলা খাওয়া দাওয়ার পর বললো দেখ অত মাথায় চাপ নিস না, শো, আশা করি যা ঘটছে কালকের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। যাক গিয়ে বাবা বলে চলে যায়। আমি শুয়ে রয়েছি, রাতের বেলা কোনো মতে ঘুম হচ্ছে না। সত্যি গোলাম মারা গেছে আর গোলামের সাথে আমার দেখা হলো, এই জিনিসটা আমার মনের মধ্যে ঘুরছে। কি করে ঘুমাবো, যার সাথে আমার কালকে দেখা হচ্ছে সে 3 দিন আগে মারা গেছে, এটা কি করে হয়? আমি ভাবছি। এবার দেখছি রান্নাঘরের মধ্যে না, তা আমি যেই ঘরটায় শুই আমাদের সব আলাদা আলাদা ঘর, বাবা মা একসাথে শুই, বড়দা ওইদিকে শুই, আমি এদিকে শুই, আলাদা আলাদা রুমে। আমার রুম থেকে দরজা খোলাই থাকে, আমি দেখছি সোজা রান্নাঘর দেখা যায়, আমি প্রথমেই বললাম। আর মাঝখানে পড়ে আমাদের সাইডে, মাঝে একদম মিডিল সাইডের ধারে পড়ে হচ্ছে ডাইনিং প্লেসটা, একদম সোজাসুজি ডাইনিংও দেখা যায়, কিচেন ওপেন। আমি দেখছি ওই কিচেনের মধ্যে কেউ না, একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে আসছে, অন্ধকারের মধ্যে। আর কিচেনের লাইটটা সবসময় অন থাকে আর পুরো ঘরের লাইটটা অফ। আমি দেখে বলছি রাতের বেলা কে, দাদা উঠেছে নাকি? এক প্রকার আমি শুয়ে বললাম এই দাদা তুই উঠেছিস? দেখলাম কোনো সারা শব্দ নেই, ওইটা আপ ডাউন করছে, মানে ঠিক এরকম মনে হয় হাইড অ্যান্ড সিক খেলছে আমার সাথে, এরকম করছে। লাস্টে আমি উঠে যাই, উঠে গিয়ে লাইটগুলো অন করলাম, করে দেখলাম যেটা দাদার ঘরে, দাদা ঘুমাচ্ছে, সবার আমাদের দরজা খোলাই থাকে, দাদা দেখছি ঘুমাচ্ছে, মা বাবাও ঘুমাচ্ছে। আমি শুয়ে শুয়ে তাহলে কাকে দেখলাম, কাকে দেখলাম? আমার প্রচণ্ড ভয় লাগে। আমি সোজা বাবাকে গিয়ে পা ধরে ডাকি। বাবা তখন উঠে বলল যে কি হয়েছে, তোকে বললাম না আজকে রাতটুকুনি ঠিক করে কাটা, কি হয়েছে? তখন বাবাকে বললাম বাবা আমি কাউকে দেখলাম, যেন কেউ না এরকম যাচ্ছিল আসছিল রান্নাঘরের ওখানে, বাবা ডাইনিং এর ওখানে ঘুরছিল। আমার বাবা বলল যে তুই চুপ করে শুয়ে পড়, আমি বললাম তো সকালবেলা সব ঠিক হয়ে যাবে, আমি তোকে বিষয়টা বলবো কি, তুই শো। আমি তখন বাবার কথায় বুঝতে পারলাম বাবা নিশ্চয়ই কিছু তো জানে, কারণ মল্লি সাহেব এসেছিল 3জন, মল্লি সাহেব আর 2জন, তো কিছু তো বলে গেছে। যাই হোক, সকাল হলো, সকালবেলা মল্লি সাহেব আমাদের বাড়িতে আসে, সব রকম প্রক্রিয়া করে বাড়িতে, চারপাশে কালো মুরগি আমার বাবাকে আনতে বলে। আমার বাবা দাদাকে বলল কালো 4টে মুরগি নিয়ে আসলো। 4টে মুরগির বাইরে আমাদের বাড়ির পেছনে একটা ছোট মতো পুকুর আছে, পুকুরের পাড়ে বসে ওই 4টে মুরগিকে পুজো দিল, কিছু একটা রিচুয়াল যেটা আমি জানি না করলো। তারপর ওই মুরগিগুলোকে নিয়ে
4 কোণে গেল, একটা কোণ গেল, একটা মুরগির গলা কেটে দিল, দিয়ে সেই মুরগিটা ছটপট করছে ওখানেই ফেলে দিল। এই প্রক্রিয়াটা পুরো ঘরের চারদিকে করলো। মুরগিগুলো ছটপট 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 করতে করতে ওখানেই মারা গেল, পুরো রক্তই রক্ত। তখন আমার বাবাকে বলল যে এই মুরগিগুলোর দিকে বাড়ির কেউ তাকাবে না, ঘর থেকে আজকে বেরোবেই না, ওরা ওরকম থাক, কালকে সকালে কি হয় আমাকে খবর দেবে। তো সেরকমভাবে আমরা কেউ বাড়ি থেকে বেরোইনি, একটা দিন পুরো বাড়ির মধ্যে ছিলাম। সকালবেলা যখন বাড়ি থেকে বেরোই, সকালবেলা বেরিয়ে দেখতে পারবো, কোনো অসুবিধা নেই। তখন দেখলাম ওখানে না আছে মুরগি, না আছে কোনো রক্ত, কিচ্ছু নেই। যদি কুকুর বিড়াল নিয়ে যায় রক্ত তো থাকবে, শুকিয়ে যাবে, কোনো রক্ত নেই, পুরো পরিষ্কার। আর কোনো মুরগিও নেই, মুরগির যে মাথা, কাটা মাথা সেটাও নেই, কিচ্ছু নেই, একটা পালক পর্যন্ত নেই। তখন মল্লি সাহেব সন্ধেবেলা আমার দাদাকে ডাক করে পাঠায়, দাদাকে জানায় যে ওইটা যে জিনগুলো এসছিল সাথে, তারা রক্ত মাংস খেতে ভালোবাসে। আর ওই জিনটা ছিল হচ্ছে আসল, যে দাদা জানায় যে আমি যখন মাংস নিয়ে আসছিলাম, মানে যার সাথে আমার দেখা হয়েছিল আমাদের ও পাড়ায় যে মারা যায় 3 দিন আগে, ওর রূপ ধরে কোনো জিন ওই মাংস খাবার লোভে আমাকে ডেকেছিল। যদি আমি সেদিনকে ঘুরে ওর সাথে মাংস আনার নাম করে যেতাম, হয়তো সেদিন আমি ফিরে আর আসতাম না। আমি সেদিন না গিয়ে বাড়ি চলে আসি, তখন ও আমার সাথে বাড়ি আসে, ওর সাথে আরো 2জন জিন আসে, ওরা মোট 3 জন ছিল। আর ওই রক্ত মাংস যেহেতু জিন পছন্দ করে, তার জন্য ওই মুরগিগুলোকে ওদের নামে বলিদান করা হয়। তারপরে আমাদের বাড়িতে সব রকম আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তো দর্শক বন্ধু, দুটো ঘটনা, জোরদার ঘটনা, আমার দারুণ লেগেছে। দুটো ঘটনা নিয়েছি, তোমাদের কেমন লাগলো বলো। যেতে যেতে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যেরমভাবে ঘটনা শেয়ার করছো প্রতিনিয়ত, খুব ভালো লাগে এরমভাবে ঘটনা পাঠাও। আর হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে বলবো প্রতিটা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু ইমেল করা থাকে, ইমেলটা তোমরা কিন্তু ইমেল থাকে, সেখানেও তোমরা মেল করে ঘটনা পাঠাতে পারো, হিন্দি ইংলিশে। আজকে যাবো, যেতে যেতে সবাইকে বলবো টাটা, গুড নাইট, দেখা হবে আগামীকাল, সবাই খুব ভালো থেকো।